আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে প্রক্সি যুদ্ধে নেমেছে এরদোগানের তুরস্ক। চীনের J-35 স্টেলথ ফাইটার জেট পাচ্ছে পাকিস্তান। কি আছে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানে? যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত পা বেঁধে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল। এবার সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ইরানের। IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামির বিস্ফোরক ঘোষণা। থুনবার্গের বিমর্ষ মুখ, কি ঘটেছে তার সাথে? ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরায়েল ছাড়লেন গ্রেটা। রাশিয়ার শীর্ষ শত্রু থেকে 4-এ নামলো আমেরিকা, প্রধান শত্রুকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে প্রক্সি যুদ্ধে নেমেছে এরদোগানের তুরস্ক। যেখানে মুসলিম নির্যাতন, সেখানে প্রতিবাদে মুখর হতে দেখা যাচ্ছে এরদোগানের তুরস্ককে। মুসলিম দেশগুলোকে সামরিকভাবে শক্তিশালী করতে দিচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা। এদিকে দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পাকিস্তানপন্থী অবস্থানে ভারত তুরস্ক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে কাশ্মীরে তুর্কি আধা সামরিক বাহিনী সাদাত এর ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতীয় বিশ্লেষকরা। মরক্কো ভিত্তিক বিশ্লেষক ও লেখক আমিন আইয়ুব সংবাদ মাধ্যম ইয়েতে লেখেন, ভারত পাকিস্তান সংঘাতে তুরস্কের আগ্রহ নতুন মাত্রা পেয়েছে। তবে ভারতের জন্য আরো উদ্বেগজনক বিষয় হলো সাদাতের মতো শক্তিশালী তুর্কি গোষ্ঠী এবং দক্ষিণ এশিয়ার সক্রিয় নেটওয়ার্কগুলোর মধ্যে সম্ভাব্য যোগসূত্র। তিনি জানান, সাদাতের সরাসরি জড়িত থাকার প্রমাণ স্পষ্ট নয়, তবে ঘটনা প্রবাহ আঙ্কারার পক্ষ থেকে সচেতনভাবে প্রক্সি ব্যবহারের ইঙ্গিত দেয়। একই সাথে এটি অন্য সংঘাতেও বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে তুরস্ক পাকিস্তান অক্ষ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধীদের উৎসাহ দিচ্ছে। আমিন আইয়ুব মন্তব্য করেন, পাকিস্তান থেকে তুরস্ক ও লেভান্ট পর্যন্ত আদর্শিকভাবে পরিচালিত অক্ষ গড়ে উঠেছে, যা নয়াদিল্লি, জেরুজালেম থেকে ওয়াশিংটন পর্যন্ত উদ্বেগ বাড়াবে। ভারতের ক্ষেত্রে সাদাতের সক্রিয়তা অস্বীকার করা যাচ্ছে না। এক অপ্রমাণিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2022 সালে সাদাতের এক বৈঠকে কাশ্মীর ও ফিলিস্তিনে বিদেশি যোদ্ধা পাঠানোর প্রস্তাব উত্থাপিত হয়। ওই বৈঠকে কাশ্মীরি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত সৈয়দ গোলাম নবী ফাই বলেন, যদি ইউক্রেনের যোদ্ধারা গিয়ে বীর হিসেবে স্বীকৃতি পায়, তবে কাশ্মীর বা ফিলিস্তিনে স্বেচ্ছাসেবীদের যাওয়ার সুযোগ থাকবে না কেন? তিনি আরো প্রশ্ন করেন, ফিলিস্তিন ও কাশ্মীরের যন্ত্রণা নিয়ে বিশ্ব শক্তিরা কেন নীরব? বৈঠকে পাকিস্তানের সাবেক সিনেটর ও তৎকালীন সীমান্ত বিষয়ক মন্ত্রী মোহাম্মদ তালহা মাহমুদ সহ অনেকেই এই প্রস্তাবকে সমর্থন করেন। এই প্রেক্ষাপটে নিরাপত্তা বিশ্লেষকরা ভারতের জন্য সতর্ক বার্তা দিচ্ছেন। সাদাতের মাধ্যমে তুরস্ক প্রক্সি কার্যক্রম শুরু করলে কাশ্মীর পরিস্থিতি আরো জটিল ও আন্তর্জাতিক হয়ে উঠতে পারে। এবার চীনের পঞ্চম প্রজন্মের J-35 স্টেলথ ফাইটার জেট পাচ্ছে পাকিস্তান। বিশেষজ্ঞদের দাবি, J-35 হাতে পেলে আকাশ যুদ্ধে ভারতের চেয়ে কমপক্ষে 10 বছর এগিয়ে থাকবে পাকিস্তান। গত মে মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত উভয় দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। এই সময় আকাশ যুদ্ধে পাকিস্তানের হাতে থাকা চীনা যুদ্ধ বিমানের কার্যকারিতাও প্রকাশ পায়। এ ঘটনায় তুমুল সাড়া পড়ে প্রতিরক্ষা শিল্পের দুনিয়ায়। এরপর প্রতিরক্ষা বিশ্লেষকদের আরো আগ্রহ বেড়েছে চীনা অস্ত্র সরঞ্জামের ওপর। এরই মধ্যে খবর বেরিয়েছে, চীনের কাছ থেকে J-35 স্টেলথ ফাইটার জেট কিনছে পাকিস্তান। বেইজিং এর সঙ্গে বড় একটি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তির অংশ হিসেবে ইসলামাবাদ এই যুদ্ধ বিমান পাবে। বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা বিষয়ক প্রকাশনা জেন্স নিশ্চিত করেছে, পাকিস্তান শিগগির চীনের উন্নত প্রযুক্তির J-35 স্টেলথ ফাইটার যুদ্ধ বিমান পাচ্ছে। এটি শেনইয়াং নির্মিত FC-31 গার ফালকনের রপ্তানিযোগ্য সংস্করণ। আগামী কয়েক মাসের মধ্যে এই যুদ্ধ বিমান সরবরাহ শুরু হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। চীনের শেনইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত J-35 যুদ্ধ বিমান পাকিস্তান বিমান বাহিনীর জন্য স্টেলথ প্রযুক্তি এবং যুদ্ধ সক্ষমতার বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। শত্রুর রাডারে ধরা না পড়ার মতো বৈশিষ্ট্য, উন্নত সেন্সর ও বহু ভূমিকার উপযোগী ডিজাইন সহ এই বিমানটি নানা ধরনের মিশনে অংশ নেওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে।
জেন্সকে এক ঊর্ধ্বতন পাকিস্তানি সরকারি কর্মকর্তা জানান, চীনের পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান ব্যবহারকারী প্রথম আন্তর্জাতিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম হবে পাকিস্তান বিমান বাহিনী। ওই কর্মকর্তা বলেন, আগামী কয়েক মাসের মধ্যে যুদ্ধ বিমানগুলো আসতে শুরু করবে। তিনি আরো জানান, বর্তমানে PAF এর পাইলটরা চীনে গিয়ে J-35 পরিচালনা প্রশিক্ষণ নিচ্ছে। তবে মোট কতটি বিমান কেনা হচ্ছে কিংবা চুক্তির আর্থিক ও কৌশলগত শর্তাবলী সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয়নি। জেন্স ডিফেন্স নিউজের তথ্য অনুযায়ী এই সংগ্রহ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা কৌশলে এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। এর ফলে পাকিস্তান বিশ্বের গোনা কয়েকটি দেশের কাতারে চলে গেল যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা করছে। এই চুক্তি চীনের সঙ্গে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতাকে আরো সুদৃঢ় করেছে, বিশেষ করে পরবর্তী প্রজন্মের সামরিক ফ্লাইট প্রযুক্তির ক্ষেত্রে। আঞ্চলিক দেশগুলোর বিমান বাহিনী যখন পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে, তখন J-35 সংযোজন ভবিষ্যতের আকাশ যুদ্ধে PAF কে কৌশলগত সুবিধা দেবে বলে ধারণা করা হচ্ছে। এই অত্যাধুনিক ফাইটারগুলোতে থাকে উচ্চ পর্যায়ের ম্যানুভারিং ক্ষমতা, উন্নত ইলেকট্রনিক্স সিস্টেম, সুপার ক্রুজের সক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শত্রুর রাডারে ধরা না পড়ার বিশেষ বৈশিষ্ট্য। একাধিক দিক থেকে ভয় জাগানো ও প্রশংসিত এসব বিমান বিশ্বের সেরা বিমান বাহিনীর চাহিদার শীর্ষে রয়েছে। এ পর্যন্ত মাত্র 4টি বিমানকে পঞ্চম প্রজন্মের মর্যাদা দেওয়া হয়েছে। লকহিড মার্টিন নির্মিত যুক্তরাষ্ট্রের F-22 ও F-35, চীনের J-20 এবং রাশিয়ার Su-57। দেশে ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক বিমানবন্দরে এক ভারতীয় শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। সেখানে তার হাত পা বাঁধা হয়। এছাড়া তার পুরো শরীর মাটির সঙ্গে চেপে ধরে রাখেন কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওটি করেন ভারতীয় আমেরিকান উদ্যোক্তা কুনার জৈন। তিনি জানিয়েছেন, ওই শিক্ষার্থীর সঙ্গে দাগী অপরাধীর মতো আচরণ করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষার্থীটিকে চেপে ধরে আছেন 4 পুলিশ সদস্য, যার মধ্যে 2জন হাঁটু গেড়ে তার উপর বসেছিলেন। এরপর তারা তার হাত ও পা বেঁধে ফেলেন। কুনার জৈন মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, আমি দেখেছি গতরাতে এক তরুণ ভারতীয় শিক্ষার্থীকে নিউইয়র্ক বিমানবন্দর দিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছিল। ওই সময় তার হাতে হ্যান্ডকাফ ছিল। তারা তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করেছে। এটি একটি মানবিক বিপর্যয়। ভিডিও ভাইরাল হওয়ার পর নিউইয়র্কস্থ ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ওই প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যম NDTV কে বলেছে, ওই সময় সেখানে প্রায় 50 জন মানুষ ছিলেন, কিন্তু কারো কিছু বলার সাহস ছিল না। আমার মনে হয় তাকে মাটির সঙ্গে চেপে ধরা হয়েছিল, কারণ সে কিছুটা উগ্র আচরণ করছিল এবং সে দিশেহারা ছিল। কিন্তু কেন সে দিশেহারা হয়ে পড়েছিল আমি জানি না। কর্তৃপক্ষ বলছিল তারা হিন্দি ভাষা বোঝে না, সেই হরিয়ানি ভাষায় কথা বলছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো সহায়তা করতে পারবো না। তা সত্ত্বেও কাছাকাছি গিয়ে আমি এক কর্মকর্তাকে বলি ওই শিক্ষার্থী কি বলতে চাইছে, আমি এ ব্যাপারে তাদের সহায়তা করতে পারি কিনা, কিন্তু তিনি আমাকে সহায়তা করতে দেননি। এর বদলে তিনি আরো পুলিশকে ডাকেন। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পরমাণু স্থাপনাগুলোর বিষয়ে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে। এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছে। তার দাবি, ইরানের হাতে এখন ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির বিস্তারিত তথ্য রয়েছে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই তথ্যের সাহায্যে ইরান এখন ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আরো সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম হবে। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের ঘটনাকে জেনারেল সালামি বর্ণনা করেছেন গোয়েন্দা যুদ্ধে এক আশ্চর্য বিজয় হিসেবে। তিনি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে অভিনন্দন জানিয়েছেন অপারেশন আল আকসা ফ্লাড 2 এর সাফল্যের জন্য। জানা গেছে ইরানি গোয়েন্দা এজেন্টরা ইসরায়েলের পরমাণু, সামরিক নিরাপত্তা এবং অবকাঠামোগত সুবিধার বিশাল সংখ্যক নথিপত্র সফলভাবে হাতে পেয়েছে। এর মধ্যে ইসরায়েলের সেই সব গোপন পরমাণু স্থাপনা রয়েছে যা তেল
আবিবকে শত শত অপ্রচলিত ক্ষেপণাস্ত্র অর্জনের সহায়তা করেছে বলে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়। জেনারেল সালামি তার চিঠিতে স্পষ্ট বলেছেন, নিঃসন্দেহে এই সংবেদনশীল গোয়েন্দা তথ্য দখলদার শাসনের বিনাশের প্রচেষ্টাকে আরো কার্যকর করবে এবং ভবিষ্যতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতা বাড়িয়ে দেবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গোয়েন্দা সাফল্যের গুরুত্ব তুলে ধরেছে। তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায় তাহলে তেহরান ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করবে। পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েল থেকে বিমানে তুলে ফ্রান্সের পথে ফেরত পাঠানো হয়েছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে সমুদ্র পথে যাত্রার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে এই সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে বিমানের শেষ সারির এক স্থির থাকা আসনে বিমর্ষ মুখে বসে আছে থুনবার্গ, যে আসনটি এমনকি হেলান দেওয়ার সুযোগও নেই। প্রায় 5 ঘন্টা এই বিমানে যাত্রায় প্রতি যাত্রীর কার্বন নিঃসরণ হবে প্রায় 1/2 টন। অথচ গ্রেটা আগে পরিবেশ রক্ষার কারণে বিমানে না চড়ার সিদ্ধান্তে অটল ছিলেন। 2019 সালে তিনি শূন্য নিঃসরণকারী একটি ইয়টে করে আটলান্টিক পাড়ি দিয়ে নিউ ইয়র্কে একটি জাতিসংঘ সম্মেলনে যোগ দেন। 22 বছর বয়সী এই সুইডিশ কর্মী বর্তমানে প্যারিসগামী একটি বিমানে আছেন এবং সেখান থেকে তিনি নিজ দেশ সুইডেনে ফিরবেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে ছেড়ে দেওয়ার আগে হামাসের 7 অক্টোবরের হামলার ভিডিও দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি তা দেখতে অস্বীকৃতি জানান। ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার ভোরে গ্রেটা সহ 11 জন কর্মীর বহনকারী ম্যাডলিন নামের নৌযানটি আটক করে। এই দলটি ফ্রিডম ফ্লোরিটিলা কোয়ালিশন এর অংশ এবং গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে যাত্রা করেছিল। গ্রেটা পরে একটি ভিডিও বার্তায় দাবি করেন, আমরা আন্তর্জাতিক পানির সীমায় ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা অপহরণ হয়েছে। দীর্ঘ 13 বছর পর রাশিয়ার জনমতে বড় ধরনের পরিবর্তন এসেছে। রাশিয়ার স্বাধীন লেভাদা সেন্টার এর সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী দেশটির শীর্ষ শত্রুর তালিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 4র্থ স্থানে নেমে এসেছে। একসময় রাশিয়ানদের কাছে প্রধান শত্রু যুক্তরাষ্ট্র এখন জার্মানি, যুক্তরাজ্য এবং ইউক্রেনের পেছনে অবস্থান করছে। এই সমীক্ষা থেকে জানা যায়, বর্তমানে রাশিয়ানদের কাছে সবচেয়ে বড় শত্রু হিসেবে জার্মানিকে মনে করছেন 55% মানুষ। এরপরে 49% সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য এবং 43% সমর্থন নিয়ে তৃতীয় স্থানে আছে ইউক্রেন। অবাক করা বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন মাত্র 40% রুশ নাগরিক তাদের প্রধান শত্রু মনে করেন, অথচ 2022 সালে এই সংখ্যা ছিল 76%। জরিপে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমেরিকার প্রতি রাশিয়ানদের মনোভাব কিছুটা নরম হয়েছে। হোয়াইট হাউস ইউক্রেন যুদ্ধ নিরসনে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে বলেও জরিপে মন্তব্য করা হয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটি এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গত মে মাসের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী বক্তব্য জোরদার করেছেন এবং কিয়েভের সামরিক সহায়তা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে দেওয়া পশ্চিমা অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ব্যবহার করতে পারবে এবং জার্মানির তৈরি 500 কিলোমিটার পাল্লার টাউরাস ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার সম্ভাবনা উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ইউক্রেনের মাটিতে দীর্ঘ পাল্লার অস্ত্র উৎপাদনে জেলেনস্কির সরকারকে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জার্মান চ্যান্সেলর মেলসের বক্তব্যের জবাবে বলেছেন, জার্মানি সরাসরি এই যুদ্ধে জড়িয়েছে, এটি এখন স্পষ্ট। তিনি আরো মন্তব্য করেন, গত শতকে জার্মানি যেমন বারবার ধ্বংসের দিকে গেছে, এবারও সেই পথেই হাঁটছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে প্রক্সি যুদ্ধে নেমেছে এরদোগানের তুরস্ক। চীনের J-35 স্টেলথ ফাইটার জেট পাচ্ছে পাকিস্তান, কি আছে 5ম প্রজন্মের এই যুদ্ধ বিমানে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত পা বেঁধে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল। এবার সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ইরানের। IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামির বিস্ফোরক ঘোষণা। থুনবার্গের বিমর্ষ মুখ, কি ঘটেছে তার সাথে। ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরায়েল ছাড়লেন গ্রেটা। রাশিয়ার শীর্ষ শত্রু থেকে 4-এ নামলো আমেরিকা, প্রধান শত্রুকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।